স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা বরাবরই অবহেলিত। তাদের সুরক্ষা বা অভিবাসন খাতের উন্নয়নে সরকারের তেমন বরাদ্দ নেই। আন্তর্জাতিক শ্রম সংস্থা রেমিটেন্সের ৫% কর্মীদের কল্যাণে ব্যয় করার কথা বলছে। বাংলাদেশে এই ব্যয় ১%-এরও কম। তাই আসছে বাজেটে প্রবাসী সুরক্ষায় বিশেষ উদ্যোগ দেখতে চান বিশ্লেষকরা। সামাজিক সুরক্ষা খাতে অন্তর্ভুক্তির পাশাপাশি রেমিটেন্সের ওপর নগদ প্রণোদনা বাড়িয়ে ৫% করার পরামর্শ তাদের। কাজের সন্ধানে প্রতি বছর গড়ে ৮ থেকে ১০ লাখ বাংলাদেশি পাড়ি জমান বিদেশে। এসব কর্মীরা মাসে রেমিটেন্স পাঠান গড়ে $2 বিলিয়ন উপরে। মূলত প্রবাসীদের আয়ের উপর ভর করেই শক্তিশালী অবস্থানে দেশের অর্থনীতি। জাতীয় বাজেটের প্রায় ৩০% যোগান দেন প্রবাসীরা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের সুরক্ষায় নেই তেমন কোনো বরাদ্দ। উল্টো কল্যাণ তহবিল এবং বিএমইটি ছাড়পত্রের নামে আদায় করা হয় কয়েকশো কোটি টাকা। অর্থনৈতিক সংকটের এ সময়ে প্রবাসীদের জন্য বাজেটে বিশেষ উদ্যোগ দেখতে চান বিশ্লেষকরা। বড় ধরনের একটা অবহেলিত খাত হিসেবে কিন্তু সবসময় সব সরকারের সময় আমরা দেখে আসছি। আবার যে বাজেট দেওয়া হয় সেটার কতখানি আমার অভিবাসী কর্মীদের বা প্রবাসী কর্মীদের কল্যাণে ব্যয় হয় সেটাই কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা তৈরি করে আমাদেরকে। এই বাজেটে যাতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য যে অর্থটি নেওয়া হয় সেই অর্থটি যাতে মকুব করা যায়, এখানে বিশেষ একটা বরাদ্দ দেওয়ার সুযোগ তৈরি করবার জন্য অনুরোধ করছি। এই বাজেটে আমি ঘোষণা দেখতে চাই আমরা যে অন্ততপক্ষে 4 থেকে 5% ইনসেন্টিভ কর্মীর যে প্রেরিত অর্থ তার উপরে দেওয়া হোক। আইএলও জিনিভা থেকে যে তাদের যে বের হয় সেখানে বলা হচ্ছে যে রেমিটেন্স যে টাকা আসে সেটার 5% অন্তত যেন রেমিটেন্স ম্যানেজমেন্টে এবং অভিবাসীদের দেখভালে সরকার খরচ করেন। কিন্তু আমরা হিসাব করে দেখেছি 1%-এর মতো আমার এই মন্ত্রণালয়ের বাজেট না। এই যে এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি এর বাজেটটা, এর কলেবর, এর কাজ বিভিন্ন দিকে বাড়িয়ে নেবার জন্য এটার বৃদ্ধি করা দরকার। দরিদ্র প্রবাসী পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পাশাপাশি প্রতিটি প্রবাসীকে জাতীয় পেনশন স্কিমে অন্তর্ভুক্তির পরামর্শ বিশ্লেষকদের। একই সঙ্গে দুর্ঘটনার শিকার প্রবাসীদের সুরক্ষায় বাজেটে আলাদা বরাদ্দ দেওয়ারও দাবি তাদের। কিন্তু একটা অভিবাসী কর্মী যাকে আমরা মাথায় তুলে রাখি, যার অর্থের উপর নির্ভর করে আমরা দেশ চালাচ্ছি, সেই অভিবাসী কর্মী যখন বিদেশে গিয়ে দুর্ঘটনায় পতিত হোক বা কর্মস্থলে কোনো কারণে কাজ না থাকার কারণে হোক বা প্রতারিত হোক, সে যদি বিদেশ থেকে ফিরে আসে তাকে কি আমরা একটুখানি সুরক্ষা দিতে পেরেছি? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে কল্যাণ ফান্ড আছে সেই কল্যাণ ফান্ড থেকে এই ধরনের যারা ক্ষতিগ্রস্ত কর্মী ফেরত আসে তাদেরকে একটা থোক বরাদ্দ দেওয়া, তাকে পুনরায় বিদেশ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয়ত হচ্ছে গিয়ে একটা কর্মসংস্থান ব্যবস্থা করবার জন্য অনুরোধ করছি। এই সেফটি নেটের বাইরে থাকা যে পরিবার বা যারা দরিদ্র পরিবার এবং এই যারা যেতে পারছে না, এটা সুযোগ নিতে পারছে না, তাদের জন্য সুযোগ তৈরি করার জন্য আমার মনে হয় খুব ভর্তুকির মাধ্যমে যারা একেবারে দরিদ্র পরিবার থেকে আসছেন তাদের অভিবাসনের সুযোগ বৃদ্ধি করার জন্য সরকার একটা ইনসেন্টিভ প্রোগ্রাম বা বিশেষ প্রোগ্রাম তৈরি করতে পারেন তাদের অভিবাসন ব্যয়ের হিসেবে, এবং শর্ত থাকতে পারে যে তারা যেন ফর্মাল চ্যানেলে রেমিট করতে বাধ্য থাকেন। অভিবাসন ব্যয়ের তুলনায় বিদেশগামী কর্মীদের দেয়া সরকারি ঋণের পরিমাণ অপর্যাপ্ত। তাই ঋণের পরিমাণ বাড়িয়ে কমপক্ষে 3 লাখ টাকা করার প্রস্তাব অভিবাসন বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মক্কায় পুলিশ হেফাজতে থাকা বাংলাদেশি 2 হজ এজেন্সির মালিক মোহাম্মদ মাহমুদুর রহমান ও তার ছেলে সাদ বিন মাহমুদকে কয়েকদিনের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম। ফলে 823 মুসল্লির হজ যাত্রা নিয়ে যে জটিলতা ছিল তা আর থাকছে না বলেও জানান তিনি। মক্কায় হাজিদের খাবার খরচের জন্য বুথ থেকে টাকা তুলছিলেন তারা। সেই সময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে সৌদি পুলিশ। এতে তাদের এজেন্সির মাধ্যমে 823 জনের হজ যাত্রা নিয়ে দুশ্চিন্তায় পড়েন স্বজনরা। এরপর সৌদি পুলিশের জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য যাচাইয়ে তারা নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাদের মালিকানাধীন এজেন্সির মাধ্যমে আগামী 2 জুন 91 জন সৌদির উদ্দেশ্যে যাত্রা করবেন। পরবর্তী ফ্লাইট যাবে 4 জুন। সৌদি আরবে পুলিশ হেফাজতে থাকা হজ এজেন্সির মালিক মাহমুদুর রহমান এবং তার ছেলে সাদ বিন মাহমুদ নিরপরাধ প্রমাণিত হওয়ায় সৌদি পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে।
তারা যে সৌদি রিয়াল সেখানে নিয়েছে সেটাও বাংলাদেশে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গিয়েছে বলে প্রমাণিত হয়েছে। ফ্রান্সে যথাযথ মর্যাদায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। প্যারিসের স্থানীয় একটি হল রুমে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কাউন্সিল অব ফ্রান্সের উদ্যোগে উৎসব উদযাপন করা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে ছিল শিল গ্রহণ, বুদ্ধ স্নান, একক ধর্মদেশনা ও দান সহ নানা কর্মসূচি। এতে সভাপতিত্ব করেন শিবলি বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু ভান্তে শরণাপালা। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান কাজী এহসানুল্লাহ, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও শ্রীলঙ্কার দূতাবাসের প্রথম সচিব দানিশা সামিরা সিনহা সহ অনেকে। সবশেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে হয় এই আয়োজন। প্রধান বক্তা ছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন। ভার্চুয়াল মাধ্যমে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর AK মাকসুদ কামাল, ইউনিভার্সিটি অব লিঙ্কনের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান এবং বার্মিংহামের নিউম্যান ইউনিভার্সিটির হেড অব বিজনেস ডক্টর তৈমুর শরীফ। এতে সভাপতিত্ব এবং পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গোজ সুলতান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও এডুকেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারি এরিনা সিদ্দিকা সুপ্রভা। ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষ এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনারে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভাজন বন্ধের আহ্বান জানান। এছাড়া বিভিন্ন একাডেমিক পদে নিয়োগ পদ্ধতি পরিবর্তনের আহ্বানও জানানো হয় সেমিনারে। পর্তুগালের লিসবনে বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে দেশটির রাজনৈতিক দল ইয়ং সোশ্যালিস্ট পার্টি। সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই সভা। দলটির নেতা রানা তাসলিম উদ্দিনের আহ্বানে এতে অংশ নেন বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। উপস্থিত ছিলেন লিসবন ইয়ং সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট দুভার্তে মার্সাল, বাংলাদেশি অধ্যুষিত ওয়ার্ডের কোঅর্ডিনেটর কাতারিনা সিলভা। অতিথি ছিলেন পর্তুগাল পার্লামেন্টের মেম্বার ও পর্তুগাল ইয়ং সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট পেদ্রো আনাস্তাসিও। অর্ধশতাধিক বাংলাদেশি অংশ নেন এই আয়োজনে। ইতালির ভেনিসে শরীয়তপুরবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গ্রিল পার্টি আয়োজন করা হয়েছে। শহরের মার্ঘেরা কাতেনা পার্কে হয় এই আয়োজন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 2000 ইতালি প্রবাসী বাংলাদেশি। শরীয়তপুরের প্রবাসীরা ছাড়াও বিভিন্ন জেলার প্রবাসীরা অংশ নেন এই পুনর্মিলনের আয়োজনে। উপস্থিত ছিলেন আলী চৌকিদার, বাসার সর্দার, সুমন ব্যাপারী, মনির খান, ইবলি ব্যাপারী সহ অনেকে। ছিল দিনব্যাপী নানা আয়োজন। দীর্ঘদিন পর একসাথে হতে পেরে খুশি প্রবাসীরা। ভবিষ্যতে এমন আয়োজন চান তারা। কাতার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আলামিন সমিতির 7ম বার্ষিক উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ জয়নাল আবেদিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন কাতারের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা জমির বিন মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইসমাইল মনসুর। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ জাফর, মাওলানা মোহাম্মদ আনোয়ার, হাফিজ মোহাম্মদ ইমরান, মাওলানা মাসুদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ 7 বছর ধরে প্রবাসীদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি, যা প্রশংসনীয়। যারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, কেবল যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের সব মানুষের চাওয়াই গ্রহণযোগ্য নির্বাচন, আর এটা নিয়ে কোনো পক্ষের দ্বিমতও নেই। তবে বাড়তি নিরাপত্তা বা স্কট প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে অপারগতা জানান তিনি। আর বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করলে সব সমস্যারই সমাধান সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের সূচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। সময়ের পরিক্রমায় বেড়েছে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, ঘনিষ্ঠতা, মানুষে মানুষে যোগাযোগ। 50 বছরের সম্পর্ক নিয়ে এই চিত্র প্রদর্শনীর আয়োজন মার্কিন দূতাবাসের। আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদও। বক্তৃতায় ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফেরত চান। The long pending repatriation of Rashid Chaudhary, a self-confessed convicted killer of Bangabandhu, finding refuge in a friendly country like USA remains a source of deep regret. Undeniably, the friendship between our countries has deepened and broadened to the length that allows us to frankly debate on our differences. মার্কিন রাষ্ট্রদূত সম্পর্ক আরও জোরদারের তাগিদ দেন। প্রদর্শনী ঘুরে দেখার পর গণমাধ্যমের সাথে আলাপকালে আসে বাড়তি নিরাপত্তা বা এসকর্ট প্রত্যাহার প্রসঙ্গ। I don't comment on security issues.
নতুন ভিসা নীতি ঘোষণার পর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 3 দলের নেতাদের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রদূত। জানান, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সব পক্ষই একমত। We, the United States, wants what every Bangladeshi wants, is a free and fair election. And the Prime Minister has made her commitment clear. The Foreign Minister and others have made their commitment to having international observers come and watch the elections. And the Bangladeshi people I talk to want the same thing. And so I don't see any disagreements at all. নতুন ভিসা নীতি সব বাংলাদেশির জন্যই প্রযোজ্য উল্লেখ করে পিটার হাস বলেন, এর প্রয়োগ নির্ভর করবে নির্বাচন নিয়ে ব্যক্তির আচরণের উপর। The idea behind the policy is that it applies to everyone. It's about behaviors, and it's about encouraging the right behaviors and free and fair elections. And so people who support free and fair elections and work towards that end have nothing to fear. চ্যালেঞ্জ নয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্র আগামী দিনের সম্পর্কে সম্ভাবনার দিকে মনোযোগ দেওয়ার তাগিদ ছিল মার্কিন রাষ্ট্রদূতের। I tend to focus on the positives rather than the challenges. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনের স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাইম টুটুল এবং পরিচালনা করেন বাদল মির্জা ও মোজাম্মেল সোহাগ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবি নাজনীন। বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন পলাশ, সাইফুল খান হারুন সহ অনেকে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন শৈবাল রেস্তোরাঁর দ্বিতীয় শাখা। বেলাল হোসেনের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সানোয়ারা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। এই সময় বক্তারা বলেন, আমিরাতের বিভিন্ন ব্যবসায় সফলতা পাচ্ছেন প্রবাসীরা। প্রবাসী ব্যবসায়ীরা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করছেন বলেও জানান তারা। প্রতিষ্ঠানটির সফলতা কামনায় দোয়া করেন মাওলানা শফিউল আলম। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা শিকদার, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, মোহাম্মদ হেলাল সহ অনেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা ক্ষমতা থেকে সরাতে চান তাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে জনসভায় দেয়া ভাষণে বিজেপি নেতা বলেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বাংলাদেশ ভারত সীমান্তে গরু পাচার বন্ধ হয়েছে, অবৈধ অনুপ্রবেশের পথও অনেকটাই কমে গেছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। তবে এই নেতার অভিযোগ, এর মধ্যেও বাংলাদেশের রাজাকার, জামায়াত, জেএমবির সদস্য যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চান তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে ঢুকছেন। যারা বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠা করতে চান, যারা রাজাকারের পার্টি, যারা হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে চান, সেই জামাত, রাজাকার, জেএমবির লোকেরা তারা ভারতবর্ষে ঢুকছে, মমতা ব্যানার্জি তাদের ঢুকাচ্ছে। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত স্পেনের রাজধানী মাদ্রিদ, ভেসে যাচ্ছে সাবওয়ে ও পাতা রেল স্টেশন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও। পথচারীদের ধারণকৃত ভিডিওতে দেখা যায় সাবওয়ের ছাদ থেকে রীতিমতো ঝর্ণার মতো গড়াচ্ছে বন্যার পানি। তাছাড়া প্রবল তোড়ে পানি ঢুকছে পাতা রেল স্টেশনে। রয়েছে যে কোনো মুহূর্তে সিলিং ভেঙে পড়ার আশঙ্কা। গেল সপ্তাহে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে 100 বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত এবং বন্যা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব শিক্ষা প্রতিষ্ঠান, ডে কেয়ার সেন্টার বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পানিবন্দী হয়ে পড়ে হাজারো পরিবার। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।